এমন সময় কান ফাটানো শব্দে বাজ পড়ে আগুন ধরে গেল সেই নারকেল গাছটায়। অন্ধকারে কিছু দেখতে না পেলেও পরিষ্কার বুঝতে পারলাম জলে পড়ার আগেই কেউ যেন জল থেকে বারবার লাফ দিয়ে উঠে সেই ডেলাগুলোকে লুফে লুফে নিচ্ছে। আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম এতক্ষণ ধরে। ধরে নিয়েছিলাম আজ বুঝি আর এলে না। অবশ্য যা দুর্যোগ তাতে আসবেই বা কি করে। বৃষ্টি স্নাত শ্রাবণের সন্ধ্যায় দরজার কাছে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে বলল তারানাথ। কিশোরী হেসে বলল, আপনার গল্পের মায়া দিয়ে কি নিজেকে ছাড়ানো সম্ভব? আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে। আমরা বেশ আয়েশ করে বসতেই তারানাথ চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা যেগুলোকে গল্প বলছো আসলে সেগুলো আমার জীবনে ঘটা সব বিচিত্র অভিজ্ঞতা। অবশ্য হ্যাঁ, ওগুলো তোমাদের কাছে গল্প মনে হওয়াই স্বাভাবিক। আচ্ছা, তোমরা কখনো প্রেত দেখেছ? আমাদের কথাবার্তার মধ্যেই চারি মুড়ি মাখা নিয়ে এলো। সেখান থেকে এক মুঠো মুখে পুরে দিয়ে আমি বললাম, প্রেত মানে যা মরে গিয়ে হয় আর কি। কিছুটা ঠিক, তবে পুরোটা নয়। মানে? কেউ কেউ বলে মানব জীবনে যারা ধূর্ত, লোভী ও প্রতারক, আসলে তারাই মৃত্যুর পরে প্রেতে পরিণত হয়। নিজেদের কর্মফল অনুযায়ী এদের খাদ্য হয় কোনো নিষিদ্ধ বস্তু, যেমন বিষ্ঠা অথবা মানুষের পচা গলা মৃতদেহ। আবার কিছু কিছু সাধক মনে করেন কেউ আত্মহত্যা করলে সেই ব্যক্তি প্রেতে পরিণত হয়। আর আমাদের শাস্ত্রে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে, তাই এই পাপের শাস্তি স্বরূপ সে এই প্রেত অবস্থা থেকে কখনো মুক্তি পায় না, গুমরে গুমরে ঘুরে মরে আমাদের চারপাশে। কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের বাক্সটা বের করে জিজ্ঞেস করল, তার মানে আপনি বলছেন আপনার ঘরে ওরা রয়েছে? অসম্ভব কিছুই নয়, হতেও পারে। এই যেমন ধরো, এই মুহূর্তে আমাদের আশেপাশে একটা কিছুর অস্তিত্ব আমি বেশ অনুভব করছি। কিশোরী আতকে উঠল। বলেন কি? তাহলে বলি, শোনো। সেবার বর্ধমানের মেমারিতে ভবানী প্রসাদ দত্তের বাড়িতে একবার আতিথ্য গ্রহণ করেছিলাম, যদিও সেটা দৈবক্রমে ঘটেছিল। দীর্ঘ পথ হেঁটে শেষে ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিলাম দামোদরের চরে একটা পুরনো চণ্ডী মণ্ডপে। গন্তব্য ছিল দামোদর নদ পার হয়ে ওপারের বর্ধিষ্ণু গ্রাম নন্দপুর। লোকমুখে শুনেছিলাম সেই গ্রামে নাকি 100 বছর ধরে চলা শিবরাত্রির মেলায় অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসে উপস্থিত হন। তা যাই হোক, দীর্ঘ পথশ্রমের ক্লান্তিতে বোধহয় চোখে তন্দ্রা লেগে এসেছিল। হঠাৎ সেটা ভেঙে গেল একটা কাতর কণ্ঠে। চোখ খুলে দেখি একজন বৃদ্ধ হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন। লোকটি লম্বায় প্রায় 6 ফুট, পরনে ধবধবে ফতুয়া এবং হাঁটু অবধি ধুতি, মাথায় চকচক করছে প্রকাণ্ড টাক। বাবা ঠাকুর, আমি ভবানী মোহন দত্ত। হাটে যাওয়ার পথে দূর থেকে আপনাকে দেখে ছুটতে ছুটতে এসেছি। ভগবান বোধহয় আপনাকে এনে দিয়েছেন আমার কাছে। না না, আপনি যা ভাবছেন তা মোটেই নয়। আপনি আমার কথাটা একটু শুনুন বাবা। এই গ্রামের সধবা মেয়েরা শিবরাত্রির 1 মাস আগে থেকে ব্রত পালন করে। 5টি পুকুর থেকে জল সংগ্রহ করে রেখে দেওয়া হয় পিতলের ঘটিতে। 1 মাস ধরে এক বেলা নিরামিষ অন্ন গ্রহণ করে। তারপর শিবরাত্রির 2 দিন আগে নন্দপুরের মেলায় কোনো সন্ন্যাসীর পায়ে জল ঢেলে সেই ব্রত ভঙ্গ করে। কিন্তু এই বছর ঘরে ঘরে জ্বর ছড়িয়ে পড়েছে। সে এক ভয়ঙ্কর জ্বর। কোনো ডাক্তার বদ্যিও সেই জ্বর সারাতে পারছে না। গায়ে যেন মড়ক লেগেছে ঠাকুর। যারা বেঁচে আছে তারাও ভয়ে আছে এই ব্রত শেষ হবে কিনা তাই ভেবে। ওনার অনুরোধ আমি ফেরাতে পারলাম না। ভবানী মোহনের সাথে ওর গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম। ভবানী মোহন বেশ অবস্থাপন্ন চাষী।
চারটে হালের বলদ, দুটো গাই গরু, একটা বড় পুকুর, তার উপরে মাটির দোতলা বাড়ি। ঘরে ঢুকতেই ভবানী মোহনের বউ এবং ছেলে সাষ্টাঙ্গে প্রণাম করে দূরে সরে দাঁড়ালো। পুত্রবধূ ফুলেশ্বরী ভিতরের ঘর থেকে একটা চাটাই নিয়ে এসে বিছিয়ে দিল দাওয়ায়। আপনি সন্ন্যাসী মানুষ, তাই বাইরের ঘরেই আপনার আহারের সব বন্দোবস্ত করে রেখেছি। কাঠ, উনুন, নতুন হাঁড়ি সব জোগাড় যন্ত্র করে রাখা আছে। আপনি পুকুর থেকে নিয়ে আসুন আগে। আমার খাওয়ার ব্যাপারে অত কুণ্ঠিত হতে হবে না আপনাকে। আমি সর্বভুক এবং সবার হাতের রান্না খাই। ভবানী মোহনের মুখ আলোকোজ্জ্বল হয়ে উঠল। হাঁক ডাক করে রীতিমতো উঠোনের মধ্যেই শোরগোল বাঁধিয়ে ফেলল। তারপর আমাকে নিয়ে গেল বাড়ির পিছন দিকে পুকুর ঘাটে। বেশ বড় পুকুর, আর জলটাও পরিষ্কার। কিন্তু ঘাটের সিঁড়ি বেয়ে বেশ কয়েক ধাপ নেমে জলে পা দিতে যাব, ঠিক তখনই আমার মনে একটা খটকা লাগলো। স্পষ্ট দেখতে পেলাম পুকুরের ঠিক মাঝখানে যেন একটা কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ক্রমাগত উঠে যাচ্ছে উপরে। তোমাদের তো আগেই বলেছি, ভবঘুরে জীবনের প্রথম দিকে বটতলার সেই সাধুর থেকে আমি কিছু ক্ষমতা লাভ করেছিলাম, যার ফলস্বরূপ বুঝতে পারলাম এই মুহূর্তে সমস্ত গ্রাম অজানা বিপদের মধ্যে রয়েছে। দুপুরে বেশ চিন্তিত মনে খেতে বসলাম। অবশ্য খাওয়ার আয়োজন মোটেই সামান্য ছিল না। ঝরঝরে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, কাতলা মাছের ঝোল, চালতা রম্বল আর ঘরে পাতা দই। সব কটি পদ স্বাদে অপূর্ব হলেও গলা দিয়ে নামতে চাইছিল না। বারবার আমার মাথায় ফিরে ফিরে আসছিল একটাই চিন্তা, ওই কালো ধোঁয়া কোন অশনি সংকেতের প্রতীক। বিকেলবেলাটা গ্রামের গণ্যমান্য কিছু লোকদের সাথে গল্প করে কাটিয়ে দিলাম, আর সমস্যাটা শুরু হলো ঠিক তারপরেই। ভবানী মোহনের বারবার অনুরোধ সত্ত্বেও রাতে খই আর একটু দুধ ছাড়া আর কিছু খায়নি। যে ঘরে আমার শোয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই ঘরের জানলা থেকে পুকুরটা পরিষ্কার দেখা যায়। ধবধবে সাদা বিছানা, তার উপরে চাদর, মাথার কাছে জলের কুজো রাখা, আর কি চাই। গুরুদেবকে স্মরণ করে লণ্ঠনের আলোটা কমিয়ে শুয়ে পড়লাম। ঘুমটা ভাঙল একটা বিকট আর্তনাদে। প্রথমে বুঝতে পারলাম না ঠিক কোথায় রয়েছি। তারপরে একটু ধাতস্থ হয়ে ধর্মর করে উঠে বসে জানলার কাছে দৌড়ে গেলাম। পূর্ণিমার চাঁদের আলোতে পুকুরের চারপাশে কাউকে দেখতে পেলাম না। ভুল শুনেছি ভেবে বিছানায় ফিরে আসতে যাব, ঠিক এমন সময় আবার সেই আর্তনাদ। কোনো জন্তু নয় তো, কিন্তু পুকুরের চারপাশে বড় গাছপালা অথবা ঘন জঙ্গল তেমন কিছুই তো নেই। বেশ কিছুক্ষণ কান খাড়া করে বসে থেকেও পুনরায় সেই আওয়াজ আর শুনতে পেলাম না। ভোরের দিকে হুড়মুড় করে ঘরে এসে ঢুকল ভবানী মোহন। সর্বনাশ হয়ে গেছে সন্ন্যাসী ঠাকুর, সর্বনাশ হয়ে গেছে। কি 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 হয়েছে? একটু আগে খোকার মা পুকুর ধারে গিয়েছিল কলমি শাক তুলতে, আর তখনই দেখতে পায় বৌমার দেহটা পুকুরের ধারে পড়ে থাকতে। জ্বরে তখন সমস্ত দেহ পুড়ে যাচ্ছে, মরক আমার ঘরেও লেগেছে। সে কি? আপনি শিগগির একটু চলুন। হায় হায়, গ্রামের মেয়েদের ব্রত এই বছর বোধহয় আর শেষ করা হলো না। ফুলেশ্বরী শুয়ে রয়েছে বিছানায়। ওর মাথার কাছে গিয়ে কপালে একটা হাত রাখতেই চমকে উঠলাম। কোনো স্বাভাবিক জ্বরে তো শরীর এত উত্তপ্ত হয় না। ঠিক তখনই নজরে পড়ল একটা অদ্ভুত বেঁটে ছায়া যেন ফুলেশ্বরীর মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। সে ছায়া কি কোনো মানুষের নাকি কোনো প্রাণীর বুঝতে পারলাম না। কৌতূহলবশত আমি একটু এগিয়ে যেতেই মিলিয়ে গেল সেটা। সন্ধ্যাবেলায় কোনো বাড়ি থেকে গ্রাম বাংলার পরিচিত সেই শঙ্খধ্বনি শোনা গেল না। অদ্ভুত এক আতঙ্ক যেন গ্রাস করে ফেলেছিল সমস্ত গ্রামকে। ঘরে আলো জ্বলেনি, আকাশে আধফালি কুমড়োর মতো চাঁদের আলোটাই ছিল শুধু সম্বল। একসময় ঘর থেকে বেরিয়ে ভবানী মোহনের স্ত্রী 4টি কলা আর 1 বাটি খই আমার সামনে নামিয়ে রাখল।
এগুলো সেবা করুন বাবা। আপনাকে দেওয়ার মতো আজ রাতে আমাদের আর কিছুই নেই। কত আশা করেছিলাম, ঘরে সন্ন্যাসী মানুষের আগমন ঘটেছে, একটু আশীর্বাদ পাবো, কিন্তু ওই যে সব অদৃষ্ট, সব অদৃষ্ট। কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মহিলা চলে গেলে কলা চারটে আমি ভবানী মোহনের হাতে দিয়ে বললাম, নিজেকে শক্ত করুন, আপনি পুরুষ মানুষ। সকাল থেকে তো মনে হয় কারোরই খাওয়া হয়নি। যান, সবার জন্য কলা খইয়ের জোগাড় করুন। আমি দাওয়া থেকে ঘরে ঢুকতে যাচ্ছিলাম, ঠিক তখনই আবার কানে এলো আর্তনাদটা। কেউ যেন প্রবল আক্রোশে শৃঙ্খল ভেঙে নিজেকে মুক্ত করতে চাইছে। পাগলটা আবার এসেছে। ও আওয়াজ শুনবেন না বাবা, কান চাপা দিন শিগগির। মড়ক লাগার পর থেকেই শুরু হয়েছে এই আওয়াজটা, ভীষণ ভয়ানক। পাগল? আওয়াজটা যে করছে তাকে কখনো দেখেছেন সচক্ষে? আমি কেন, দিনের বেলায় তাকে কেউই দেখেনি। গোটা গ্রাম ঘুরেও এমন কারোর সন্ধান পাওয়া যায়নি। তবে হলফ করে বলতে পারি ওটা নিশ্চয়ই কোনো পাগলের চিৎকার, কারণ কোনো সুস্থ মানুষের পক্ষে এই রকম চিৎকার করা অসম্ভব। আমি চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ, তারপর বললাম, আগামীকাল সকালে একবার পুকুরের ধারে যাব। ভবানীমোহনবাবু, আপনি আমার সঙ্গে যেতে রাজি তো? গায়ের লোক তন্ন তন্ন করে খুঁজেছে, কিছুই পায়নি। তবে আপনি যখন বলছেন তখন অবশ্যই। শুনুন ভবানীমোহনবাবু, আজ রাতের মতো সদর দরজা ভালোভাবে বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন, যান। আর শুনুন, আপনার স্ত্রীকে সব কথা বলবেন না, সম্ভবত তিনি এই আওয়াজ শুনতে পাননি। সেদিন মাঝরাতে ঘুমের মধ্যে স্পষ্ট শুনতে পেয়েছিলাম পুকুরের জল তোলপাড় করার আওয়াজ, যেন একসাথে অনেক লোক স্নান করতে নেমেছে তাতে, যদিও পুকুরের ধারে এসে কিছুই দেখতে পাইনি। পরদিন সকালে ফুলেশ্বরীর অবস্থার ক্রমশ অবনতি ঘটতে শুরু করল। কিন্তু এবার শুধু ফুলেশ্বরী নয়, মারণ জ্বরের আরও খবর আসতে শুরু করল গাঁয়ের বিভিন্ন ঘর থেকে। বেলা হতেই আমি আর ভবানীমোহন উপস্থিত হলাম পুকুরের কাছে। হঠাৎ পুকুরের ওপারে নজর পড়তেই বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কে যেন দাঁড়িয়ে রয়েছে পুকুরের ওপর ঝুঁকে পড়া নারকেল গাছটার আড়ালে। ভালো করে ঠাহর করতেই বুঝতে পারলাম বটতলার সেই সাধু, মুখে প্রশান্তির হাসি, হাতে বরাভয় মুদ্রা, এক দৃষ্টিতে চেয়ে রয়েছেন আমার দিকে। অবশ্য আমি গাছের কাছে যাওয়ার আগেই সাধুর সেই সৌম্য মূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। ততক্ষণে ভবানীমোহন আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি আমার ডান হাতটা চেপে ধরে বললেন, ওগুলো কিসের পাথর ঠাকুর? এতদিন তো চোখে পড়েনি। নারকেল গাছের চারপাশ জুড়ে বেশ খানিকটা লতা পাতার জঙ্গল। সেই জঙ্গলে দুটো আধ ভাঙা পাথর প্রায় ঢাকা পড়ে গেছে, পুরু শ্যাওলা জমেছে তাতে। আমি লতা পাতাগুলো সরিয়ে পাথরটাকে ভালো করে দেখে বুঝতে পারলাম এগুলো আসলে পাথরের মূর্তি। মূর্তির মুখের ছাঁচটি বছরের পর বছর ধরে ঝড় জলের আঘাতে এখন লুপ্তপ্রায়। ভাবতে ভাবতে বিদ্যুৎ চমকের মতন কিছু কথা মনে পড়ে গেল আমার। ভবানীমোহনের দিকে ফিরে তাকে জিজ্ঞেস করলাম, পুকুর কাটার আগে এখানে কি ছিল জানেন? না, এই পুকুরটা অনেক পুরনো, আমারও জন্মের আগের। তবে বাপ ঠাকুরদার মুখে শুনেছি এখানে আগে নাকি পরিত্যক্ত শ্মশান ছিল। একজন বৃদ্ধ ভবঘুরে বছর দুয়েক ধরে সেই শ্মশানে কুঁড়ে ঘর বেঁধে থাকছিল। বৃদ্ধ সারাদিন ঘুমিয়ে থাকতো, আর রাত হলেই কুঁড়ের মধ্যে আগুন জ্বেলে কি সব যেন করত। লোকটাকে খ্যাপাটে আর বয়স্ক মনে করে গ্রামের লোক কিছুই বলেনি। অবশ্য কৌতূহলবশত কেউ কেউ বুড়োর অজান্তেই হানা দিয়েছিল কুঁড়েতে।
পোড়া ছাই আর মাটির সরা ছাড়া কিছুই পাওয়া যায়নি। কিন্তু যেদিন পুকুর কাটার কাজ শুরু হয়েছিল, বুড়ো নাকি বারবার বারণ করেছিল সবাইকে, কেউ শোনেনি। তারপর এক রাতে পুকুর কাটার কাজ সমাপ্ত হলে সেখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে লোকটা। আশ্চর্যের জিনিস কি জানেন ঠাকুর? কি? পুকুরের জল ছেঁচেও কারোর লাশ পাওয়া যায়নি। আর ঠিক তারপরেই এই রকম মড়ক লেগেছিল। সেই মড়কে আমার দাদুর মায়ের বংশে কেউ বাঁচেনি। ভবানীমোহন বাবু, এবার বুঝতে পারছেন, মূর্তিগুলো পিশাচ সাধনার কাজে ব্যবহার করা হতো। আপনার পূর্বপুরুষেরা যাকে পাগল ভেবেছিলেন, সে আসলে পাগল ছিল না। সে ছিল এক প্রেত সিদ্ধ সাধক, যে নিজের আক্রোশ এই গ্রামের ওপর আজও মিটিয়ে চলেছে 100 বছর ধরে। এর থেকে মুক্তির কোনো উপায় নেই ঠাকুর, আমাদের উদ্ধার করুন এই বিপদ থেকে। অত উতলা হবেন না। এক কাজ করুন, গ্রামের প্রত্যেক মেয়েদের বলুন ভাত সেদ্ধ করে কালো তিল দিয়ে পিণ্ডর মতো পাকিয়ে বিকেলের মধ্যে এখানে দিয়ে যেতে। আর আপনি যত পারেন কাঠ কুটো জোগাড় করে সন্ধ্যের আগে এই পুকুরের ধারে নিয়ে আসুন। আর হ্যাঁ, কয়েকটা বড় কলসির ব্যবস্থা করতে ভুলবেন না। ভবানীমোহন ঘরে ঢুকেই আমি যা যা বলেছি স্ত্রী আর ছেলেকে তার পুনরাবৃত্তি করলেন। দুপুর হতে না হতেই বাড়িতে বাড়িতে উনুনের ধোঁয়া আর ভাতের গন্ধে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। সূর্য পশ্চিমে ঢলে পড়ার আগেই গরুর গাড়িতে শুকনো কাঠ, পাতা, ঘাস চাপিয়ে ভবানীমোহন বাবুর বাড়ির দিকে আসতে লাগলো ছেলেদের দল। পেছন পেছন মেয়েরাও কাপড়ের পুঁটলি নিয়ে হাজির হতে শুরু করেছে। গোটা 10 পিতলের কলসিও নিয়ে আসা হয়েছে। মোটামুটি বিকেলের মধ্যেই আমি এবং আরো বেশ কয়েকজন মিলে পুকুরের চারপাশে ছোট ছোট গর্ত খুঁড়ে ফেলেছি। ততক্ষণে আরেক দল তার মধ্যে কাঠ, ঘাস, শুকনো পাতা ফেলে ভর্তি করতে লাগলো। সবাই বিনা কৌতূহলে মন্ত্রমুগ্ধের মতন আমার আদেশ পালন করে চলেছে। গর্ত খোঁড়ার কাজ শেষ হতেই আমি ভবানীমোহন বাবুকে বললাম, কলসিগুলোতে জল ভর্তি করুন। তারপর আমি মন্ত্র পড়ে সেই জল শোধন করে দেব। আপনি সেই জল মাটিতে ঢেলে পায়ের বুড়ো আঙুল দিয়ে পুকুরের চারধারে গণ্ডি কাটবেন। আমার কথা শেষ হওয়া মাত্রই ভবানীমোহন আর ছেলেদের দল হৈ হৈ করতে করতে পুকুরের ঘাটের দিকে ছুটল। পশ্চিমের রাঙা আকাশ জুড়ে কালো মেঘ তুলোর মতন ভেসে আসছে এই দিকেই। সবাই জল নিয়ে ফিরতেই আমি সেই সাধুর দেওয়া গাত্রবন্ধন মন্ত্র পাঠ করতে করতে পুকুরের চারপাশে ঘুরতে শুরু করলাম। ভবানীমোহন বাবু আমার কথা মতো কলসি থেকে জল ঢেলে গণ্ডি কাটতে লাগলেন। গণ্ডি কাটার কাজ সম্পূর্ণ হতে হতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আমরা সবাই গর্তগুলোতে আগুন ধরিয়ে দিলাম। মেয়েদের ভিড়টা তখনও পুকুরের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। আগুনের লাল আভায় তাদের আতঙ্কিত মুখগুলো কেমন ভয়ানক লাগছিল। পরিস্থিতি দেখে ভবানীমোহন বাবুকে বললাম, মেয়েদের বলুন শিগগিরই কোনো ফাঁকা জায়গায় চলে যেতে। রাস্তায় পরিচিত যদি কেউ ডাকে তাহলেও যেন সাড়া না দেয়। সবাইকে একসাথে থাকতে বলবেন। কেউ যেন ভুলেও দল ছাড়া না হয়। যতক্ষণ এখান থেকে খবর না যাবে কেউ যেন সেই স্থান পরিত্যাগ না করে। ভবানীমোহন বাবু চলে গেলেন। পশ্চিম আকাশের সেই মেঘের মধ্যে নীলচে বিদ্যুৎ মাঝে মাঝে ঝিলিক দিয়ে যাচ্ছে। আমি পুটলি থেকে ভাতের পিণ্ডগুলো নিয়ে এক এক করে সাজিয়ে রাখলাম সেই পাথরের মূর্তির সামনে। কি হবে জানা নেই, শুধু এটুকুই ভরসা, বিপদ ঘটলে সাধু বাবার আশীর্বাদ আমাদের সাথে আছে। আমি আর ভবানীমোহন বাবু ছাড়া বাকি ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক ওদিক। হঠাৎ এলোমেলো ভাবে হাওয়া বইতে শুরু করলো। তাতেই গর্তের আগুন দপদপ করে নিভে যাওয়ার উপক্রম হলো। কিন্তু না, আজ রাতে আগুন নিভলে চলবে না। আমি আর ভবানীমোহন বাবু যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আগুন যেন না নেভে। আমাদের দেখা দেখি বাকিরাও এবার একই কাজে যোগ দিল। রাত যত বাড়তে লাগলো হাওয়ার বেগ পাল্লা দিয়ে বাড়তে শুরু করলো। ঝড়ের শোঁ শোঁ আওয়াজের মধ্যে দিয়ে এবার কানে এসে পৌঁছলো সেই প্রতীক্ষিত আর্তনাদ। ভবানীমোহন বাবু ভয় ঠক ঠক করে কাঁপতে শুরু করেছেন।
আওয়াজ শুনে অন্যান্যরাও এক দৌড়ে গাছের আড়ালে পালিয়ে গেল। পুকুরের শান্ত জলে আলোড়ন শুরু হয়েছে। দেখে মনে হবে কেউ যেন পুকুরের তলায় বসে থেকে হাত দিয়ে জলে ঢেউ তৈরি করছে। এইভাবেই চলল বেশ কিছুক্ষণ। তারপরেই দেখা গেল মানুষের মতো কিছু একটা যেন জল থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। আগুনের কাছাকাছি আসতেই লোকটার মুখ পরিষ্কার দেখতে পেলাম। কিন্তু এটা কি চেহারা? ওকে কি মুখ বলে? আমার এখনো ভাবতে গায়ে কাঁটা দিচ্ছে। সমস্ত চেহারা শুধু একটা মানুষের নয়, বরং বিভিন্ন মানুষের মুখের সমষ্টি। অদ্ভুত দর্শন লোকটা বিকট আওয়াজ করে এগিয়ে আসতে চাইছে আমাদের দিকে, কিন্তু পারছে না। গণ্ডির কাছে পা রেখেই আবার সরিয়ে নিচ্ছে। ভবানীমোহন বাবুর খড়ের চালা হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল। ভবানীমোহন বাবু আগুন বলে সেই দিকে দৌড়তে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে জোর করে আটকে রাখলাম। ঠিক এমন সময় কান ফাটানো শব্দে বাজ পড়ে আগুন ধরে গেল সেই নারকেল গাছটায়। আমি সেই জ্বলন্ত নারকেল গাছের সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হে সাধক, আমি জানি না আপনি কে, কিন্তু আপনার ক্রোধ এবার সম্বরণ করুন। গ্রামের মানুষের প্রদত্ত পিণ্ড ভক্ষণ করে এই গ্রামকে শাপমুক্ত করুন। আমরা আপনার যথোচিত পরলৌকিক ক্রিয়ার চেষ্টা করব। ভবানীমোহন বাবু, পিণ্ডগুলো এদিকে নিয়ে আসুন। এবার তাড়াতাড়ি মূর্তির সামনে থেকে ভাতের পিণ্ডগুলো নিয়ে এসে আমি আর ভবানীমোহন বাবু ছুঁড়তে শুরু করলাম পুকুরের জলে। অন্ধকারে কিছু দেখতে না পেলেও পরিষ্কার বুঝতে পারলাম জলে পড়ার আগেই কেউ যেন জল থেকে বারবার লাফ দিয়ে উঠে সেই জেলাগুলোকে লুফে লুফে নিচ্ছে। একটু পরেই জল উপচে পড়তে শুরু করলো পুকুরের চারপাশে। আমার পায়ের তলার মাটি তখন কাঁপছে থরথর করে। ভবানীমোহন বাবু, শিগগির এই স্থান পরিত্যাগ করুন। তোমরাও চলে এসো সবাই। অন্ধকারের মধ্যে অনেক কষ্টে আমরা সবাই এসে উপস্থিত হলাম ভবানীমোহন বাবুর ঘরে। যদিও সেই ঘরে পোড়া কাঠ আর বাঁশ ছাড়া কিছুই ছিল না। ঝড়ের মধ্যে সেই রাতটা খোলা আকাশের নিচেই কেটে গেল আমাদের। অবশ্য আর কোনো উপদ্রব হয়নি সারা রাতে। ভোরের আলো ফোটার সাথে সাথে কৌতূহলবশত আমি একাই পুকুরের ধারে চলে গিয়েছিলাম। ঝড়ের গতি কিছুটা কমলেও একেবারে মিলিয়ে যায়নি। তো সেখানে গিয়ে কি দেখলাম জানো? কি দেখলেন? দেখলাম রাতারাতি পুকুরের জল উধাও হয়ে গিয়েছে। তার জায়গায় থকথকে কাদার মধ্যে পড়ে রয়েছে একটা শ্যাওলা ধরা কঙ্কাল। ক্রোধ বোধহয় শান্ত হয়েছে, তবে গোটা গ্রাম পুড়িয়ে শ্মশান করে তারপর। তারানাথ গল্প শেষ করে তক্তপোষ থেকে উঠে ঘরের দরজাটা খুলে দিল। এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরের গুমোট পরিবেশকে কাটিয়ে দিল নিমেষেই। আমি কিশোরীকে বললাম, চলো হে, এবার ওঠা যাক। বৃষ্টি মনে হয় ধরে এলো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।